হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা স্টার্ট করব তোমাদের অর্থাৎ যে ক্লাস 11 এর দ্বিতীয় নম্বর চ্যাপ্টার অর্থাৎ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, রিটেন বাই সিস্টার নিবেদিতা। অ্যাপারেন্টলি এই টেক্সটটা কিন্তু তোমাদের খুব কঠিন মনে হবে, ঠিক আছে? এখানে অনেক কিন্তু রিলিজিয়াস আইডিয়া এর মধ্যে ইনভলভ আছে, কিন্তু যখন আমরা লাইন বাই লাইন এটা পড়বো এবং তার সাথে ওয়ার্ড মিনিং ডিসকাস করবো এবং ইনার মিনিং যখন আমরা এক্সপ্লেন করব তখন দেখবে টেক্সটটা কিন্তু খুবই সিম্পল। জেনারেলি এই যে গল্পটা, এখানে তোমাদের চারটে ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে? এক হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা এবং তার আমাদের যে হিন্দু গড মা কালী সম্পর্কে, তাই তো? সুতরাং এখানে যে এই যে লেখাটা তোমাদের রয়েছে সিস্টার নিবেদিতা, ইনি কিন্তু অ্যাকচুয়ালি একজন আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডে এনার জন্ম হয়েছিল। কত সালে জন্ম হয়েছিল? ওনার জন্ম হয়েছিল তোমার 28 অক্টোবর 1867 সালে আয়ারল্যান্ডে। তারপরে কি হয়, এই যে সিস্টার নিবেদিতা যখন স্বামী বিবেকানন্দের সাথে তার লন্ডনে দেখা হয় তোমার 1898 সালে, ঠিক আছে? সরি 98 নেই, 95 সালে নভেম্বর মাসে। তারপর তিনি স্বামীজির এই আদর্শে তিনি এতটাই ইনফ্লুয়েন্স হয়, তারপরে স্বামীজির ডাকে তিনি কিন্তু 1898 সালে তিনি কিন্তু কলকাতায় তিনি চলে আসেন, ঠিক আছে? এবার এই যে তোমাদের যে পার্টটা নেওয়া আছে অর্থাৎ দিস ইজ এন এক্সাক্ট, ঠিক আছে? কোথা থেকে যে মেন যে স্টোরি, সেটা হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, রিটেন বাই সিস্টার নিবেদিতা। এই সিস্টার নিবেদিতা নামটা কে দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? উনি যখন 1898 সালে কলকাতায় স্বামীজির ডাকে আসেন, তারপর স্বামীজি তাকে ব্রহ্মচারী জীবনে দীক্ষিত করে তারপর তার জীবনটাকে তার নাম দেন সিস্টার নিবেদিতা। নিবেদিতা মানে অর্থাৎ নিবেদন করা, অর্থাৎ তার জীবনটাকে পরের কাজের জন্য, হেল্পের জন্য নিজের জীবনটাকে তিনি নিবেদন করে দিয়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে কেন স্বামীজি সিস্টার নিবেদিতাকে ডেকেছিলেন? কারণ দেখো, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনে যদি দেখি পার্সপেক্টিভে ইন দ্যাট টাইম, তাহলে কি ছিল আমাদের আমাদের সোসাইটিতে ওই টাইমে অর্থাৎ 1900 শতকের প্রথম দিকে কি ছিল, যে মহিলাদের যে অবস্থা কন্ডিশন কিন্তু খুবই শোচনীয় ছিল, ঠিক আছে? অর্থাৎ স্বামীজি রিয়েলাইজেশন করতে পেরেছিলেন যে ওমেন এম্পাওয়ারমেন্ট না হলে কিন্তু সোসাইটির প্রগতি প্রোগ্রেস কিন্তু সম্ভব নয়। সেই জন্য কিন্তু স্বামীজি কি করেছিলেন, এই যে এলিজাবেথ, যার পুরো নাম ছিল এলিজাবেথ তোমার মার্গারেট এলিজাবেথ যে নোবেল, অর্থাৎ পরে তার যার নাম দেন সিস্টার নিবেদিতা, তিনি কিন্তু ভারতে আসেন এবং ভারতে এসে কিন্তু তার যে কর্মকাণ্ড তার বিস্তার, তিনি একদিকে তিনি একজন পদার্থবিদও ছিলেন, ঠিক আছে? তার সাথে তিনি আর্টিস্টও ছিলেন, শিল্পীও ছিলেন, ভালো গানও করতেন, মিউজিশিয়ান ছিলেন এবং বিভিন্ন লিটারেচারেও কিন্তু তার সমান পারদর্শিতা ছিল। এবং এখানে এসেও তিনি যখন আমাদের যে ফ্যামাইন, ঠিক আছে, যে ফ্যামাইন তো নয়, 1998 সালে যে বিভিন্ন যে একটা রোগ ছড়িয়ে যায় সেখানে, কলেরা টলেরা এই সমস্ত টাইপের, সেখানেও কিন্তু স্বামী সিস্টার নিবেদিতা কিন্তু কি বলবো তার যোগদান তিনি দিয়েছিলেন। এবং তার সাথে যে ওমেন যে স্কুল, এইগুলোকে তিনি এস্টাবলিশ করেছিলেন, কারণ ওমেন নারীদের শিক্ষিত না করতে পারলে কিন্তু সোসাইটির উন্নতি কিন্তু হবে না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা বাচ্চার ক্যারেক্টার কিন্তু নির্ভর করে, ডিপেন্ড করে কার উপর? তার মায়ের এডুকেশনের উপর, তাই না? কারণ প্রত্যেকটা শিশুর হচ্ছে তার স্কুলই হচ্ছে প্রথম স্কুল, হচ্ছে তার ফ্যামিলি, এবং তার প্রথম টিচারই হচ্ছে মা। অর্থাৎ মাকে যদি তার সন্তানকে সঠিকভাবে শিক্ষিত করা শিক্ষা দেওয়ার যদি দরকার পড়ে, তাহলে আগে মাকে এডুকেটেড হতে হবে। এই জিনিসটি কিন্তু রিয়েলাইজ করেছিলেন স্বামীজি, বোঝা গেছে? এবার আমরা দেখবো, যখন আমরা এটা পড়বো তখন দেখবে অনেক রকমের কনসেপ্ট এর মধ্যে আসবে, সেগুলো আমরা ওভার দ্য টেক্সট কি করব, এগুলো আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে? এবার আমরা দেখিনি টেক্সট বাই টেক্সট কি আছে। দেখো, এবার আমরা কি করব, এবার এটা আমরা লাইন বাই লাইন কিন্তু পড়বো, ঠিক আছে?
আমি এখানে পড়বো, সাইডে দেখবে তোমাদের টেক্সট কিন্তু উঠবে। ঠিক আছে, দেখো কি বলছে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা। প্রথমে কি বলছে, দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই কট of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his mother of his mother worship of the mother। তার মানে কি, অর্থাৎ দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস, গ্লিমসেস কথাটা মানে কি, গ্লিমসেস মানে হচ্ছে এক ঝলক। ঠিক আছে, আমরা এক ঝলক লিখতে পারি। ঠিক আছে, the story of the glimpses which I caught, I মানে এখানে কে, সিস্টার নিবেদিতা, অর্থাৎ স্বামীজির জীবনের এই অংশের যেটুকু টুকরো টুকরো গ্লিমস, টুকরো টুকরো ঝলক, মানে অর্থাৎ তার নজরে পড়েছে, সিস্টার নিবেদিতার নজরে পড়েছে স্বামীজির জীবনে, সেটা যদি মেনশন না করা হয়, অর্থাৎ সেটা যদি বর্ণনা না করা হয়, তার যদি না করা মানে বর্ণনা না করা হয়, তাহলে কি হবে, এটা ইনকমপ্লিট থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। সেই কোন জিনিসটা বর্ণনা যদি না করা হয়, অর্থাৎ ওয়ার্শিপ অফ মাদার, অর্থাৎ মাতৃপূজা, এখানে মাদার মানে মা কালী, অর্থাৎ স্বামীজির জীবনের সম্পর্কে বলতে গেলে তার যে সমস্ত টুকরো টুকরো খন্ড খন্ড চিত্র আছে, সেইগুলিকে যদি আমরা এক্সপ্লেন করতে যাই, সেখানে মানে স্বামীজির জীবনটা তো ভাস্ট। ঠিক আছে, একটা ক্লাসে স্বামীজি সম্পর্কে আলোচনা করা কিন্তু সম্ভব নয়। তাহলে তার জীবনে আরো অন্যান্য দিক আছে, তার মধ্যে একটা দিক হচ্ছে কি, তার জীবনে তিনি তার মাতৃপুজো, সেটাকে যদি আমরা কি করে না করি, মানে বর্ণনা না করি, তাহলে কিন্তু আমাদের মানে তার সম্পর্কে বর্ণনা করাটাই অসম্পূর্ণ থেকে যাবে, তার পার্সোনালিটি সম্পর্কে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, স্পিরিচুয়ালি স্পিকিং, যদি স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিক ভাবে, যদি আধ্যাত্মিকতার দিক থেকে আমরা যদি বলতে যাই, তাহলে কি হবে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আই মানে এখানে সিস্টার নিবেদিতা, তিনি সর্বদাই অনুভব করেছেন, দ্যাট দেয়ার আর টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস, অর্থাৎ কনসিয়াসনেস মানে হচ্ছে চেতনা, অর্থাৎ তার চেতনায় কটা এলিমেন্ট ছিল, দুটি উপাদান ছিল। কনসিয়াসনেস মানে কি, চেতনা। ঠিক আছে, অর্থাৎ আমাদের হিউম্যান মাইন্ডে কি থাকে, দুটো ব্রেনের দুটো পার্ট, একটা কনসিয়াস পার্ট, একটা সাবকনসিয়াস পার্ট। অর্থাৎ আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে কনসিয়াস পার্ট, সাবকনসিয়াস পার্টে মানে যেগুলো আমরা ভুলে যাই সেগুলো আমাদের কিন্তু সাবকনসিয়াস পার্টে থাকে। অর্থাৎ আমরা চেতনার মধ্যে স্বামীজির দুটো কিন্তু উপাদান ছিল। ঠিক আছে, কি দেখো, আনডাউটেডলি হি ওয়াজ বর্ন ইন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী কথাটা মানে কি, এখানে দেখো এই ওয়ার্ডটা কি, ব্রহ্মজ্ঞানী। এই যে ব্রহ্মজ্ঞানী মানে কি, জ্ঞানী মানে কি, নলেজেবল পারসন। আর ব্রহ্ম মানে কি, যে ব্রহ্ম মানে হচ্ছে যে ওয়ান হু ইজ অ্যাওয়ার অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য ইটার্নাল গড, অর্থাৎ যে ব্যক্তি যে ভগবানের, ঠিক আছে, আমাদের ভগবানের ফর্ম কি, আমাদের ভগবানের ফর্ম হচ্ছে নিরাকার। ঠিক আছে, ব্রহ্ম অর্থাৎ যে ইটার্নাল চিরন্তন ভগবানের যে বিশ্বাসী, ঠিক আছে, যার কোনো বিনাশ নেই। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ব্রহ্মজ্ঞানী মানে কি, এই যে আমাদের ভগবান যে ব্রহ্ম, অর্থাৎ কি হচ্ছে, ভগবানের অ্যাকচুয়ালি কি বলা হয় বেদান্তবাদ অনুসারে, বেদান্তবাদ অদ্বিতীয় বেদান্তবাদ যেটা আমরা পরে পড়বো, অদ্বিতীয় বেদান্তবাদ অনুসারে বলা হয় ভগবানের কিন্তু কোনো শেপ নেই। অর্থাৎ আমরা বলতে পারি দ্য ফর্ম অফ গড। ঠিক আছে, দ্য ফর্ম অফ গড দ্যাট হ্যাজ নো শেপ, সেটাই তো ব্রহ্ম, তাই না? ভগবানের কোনো শেপ নেই, অর্থাৎ তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। ঠিক আছে, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যেই কি শেপ নেই, মানে কি শেপলেস ভগবান। প্রত্যেকটা জিনিসের মধ্যে কি কিন্তু আমরা ভগবানকে তার মানে বেদান্তবাদ অনুসারে প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা উপাদানের মধ্যেও কিন্তু ভগবান রয়েছে, তাই না? অর্থাৎ বলতে গেলে দেখা যাবে কি, গড ইজ omnipotent, অর্থাৎ গড সর্বত্রই বিরাজমান। ঠিক আছে, অর্থাৎ আমার এই পেনেও গড রয়েছে, এই কপিতেও গড রয়েছে, আমাদের মধ্যেও গড রয়েছে, তাই না?
অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটা কণা, অণু, পরমাণুর মধ্যে কি রয়েছে? ভগবান রয়েছে। কারণ ভগবানের যাকে যেভাবে আমরা পুজো করি, অর্থাৎ তার কোনো শেপ নেই, শেপলেস। অর্থাৎ তাহলে ব্রহ্মজ্ঞানী কথাটা মানে কি? তাহলে ব্রহ্মজ্ঞানী কথাটা মানে আমরা বললাম যে ওয়ান হু ইজ অ্যাওয়ার, সে ভালো করেই জানে দ্যাট দ্য এক্সিস্টেন্স অফ ইটারনাল গড। বোঝা গেল? অর্থাৎ ব্রহ্ম বাদে যে বিশ্বাসী, ব্রহ্মজ্ঞানী বোঝা গেল। এবার দেখো তারপরে কি বলছে, as Ramakrishna Paramahansa so frequently insisted, ঠিক আছে, ইনসিস্টেড কত মানে ফোর্সড, অর্থাৎ কি বলছেন, আনডাউটেডলি হি ওয়াজ বর্ন অ্যাজ ব্রহ্মজ্ঞানী, নিঃসন্দেহে তিনি ব্রহ্মজ্ঞানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। অ্যাজ রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সেটা মানতেন এবং সে সো ফ্রিকোয়েন্টলি ইনসিস্টেড, মানে ইনসিস্টেড মানে হচ্ছে ফোর্স বা পারসিস্ট করা, অর্থাৎ জোর করেছে। এই কথাটা তিনি বারবারই বলতেন যে স্বামী বিবেকানন্দ ছিলেন একজন ব্রহ্মজ্ঞানী, ঠিক আছে। দেখো রামকৃষ্ণের জীবনে, মানে স্বামী বিবেকানন্দের জীবনে রামকৃষ্ণের কিন্তু একটা রোল ছিল, ঠিক আছে। কি রোল? যে স্বামী বিবেকানন্দ, যে আজকে আমরা স্বামী বিবেকানন্দ চিনি, স্বামী বিবেকানন্দকে নরেন থেকে স্বামী বিবেকানন্দকে কনভার্ট করার পিছনে কিন্তু রামকৃষ্ণের হাত ছিল, ঠিক আছে। কারণ সেজন্য বলা হয় যে স্বামী বিবেকানন্দ কখনোই স্বামী বিবেকানন্দ হতে পারতেন না যদি তার গুরু রামকৃষ্ণের সান্নিধ্যে তিনি না আসতেন, ঠিক আছে। অর্থাৎ গুরু কিন্তু একটা জীবনের একটা ভাইটাল রোল, ঠিক আছে, তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্য বলা হয় না যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ, এরকম বলা হয়, ঠিক আছে। গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর, ঠিক আছে। এবার তারপরে দেখো, তাহলে বোঝা গেল লাইনটা। দেখো এখানে প্রত্যেকটা প্রথম কনসেপ্ট গুলো একটু খুব মানে মনে হবে একটু ভারী, কিন্তু ঠিকঠাক ভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু এই কনসেপ্ট গুলো যে দেখা যাবে খুবই সহজ, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে রামকৃষ্ণ আমরা কি দেখলাম, রামকৃষ্ণ তাকে বারবারই ব্রহ্মজ্ঞানী হিসেবে কনসিডার করতো। when he was only 8 years old, যখন তার মাত্র 8 বছর বয়স ছিল, মানে কার? স্বামী বিবেকানন্দ, sitting at his play he had developed the power of entering samadhi, অর্থাৎ 8 বছর যখন বয়স ছিল, 8 বছর বয়সেই কিন্তু স্বামী বিবেকানন্দ খেলার ছলে কিন্তু সমাধিস্থ হবার যে প্রসেস, অর্থাৎ তিনি একদম সমাধিতে প্রবেশ করার পদ্ধতি তিনি জানতেন। সমাধি মানে কি? সমাধি মানে হচ্ছে একদম ডিপ, বলতে পারি মেডিটেশন, ঠিক আছে। সমাধি মানে হচ্ছে ডিপ মেডিটেশন, অর্থাৎ এমন একটা মেডিটেশন পর্যায়ে তাকে দেখতে মনে হবে যে হি বা শি ইজ লুক লাইক এ ডেড পারসন, ঠিক আছে, কিন্তু তার মধ্যে চেতনা সমস্ত কিছু আছে। কোন একটা জিনিসকে নিয়ে সে এমন ভাবে সেই মানে তাকে সেই নিয়ে সে কনভার্ট হয়ে গেছে সেই জিনিসের মধ্যে, মানে ঢুকে গেছে, মানে পার্থিব কোনো বস্তু সম্পর্কে তার কোনো জ্ঞান নেই বা কোনো পার্থিব কোনো এলিমেন্টস কিন্তু তার উপর প্রভাব ফেলতে পারে না। অর্থাৎ আমরা সমাধি বলতে আমরা সেরকম বলছি যে হাইয়েস্ট স্টেজ অফ দ্য কি হচ্ছে মেডিটেশন, ঠিক আছে, হাইয়েস্ট স্টেজ অফ ডিপ মেডিটেশন ইন হুইচ পারসনস এক্সপিরিয়েন্সেস, অনুভব করে কি ওয়াননেস উইথ দ্য ইউনিভার্স, ইউনিভার্সের সাথে সমাধি মানে হচ্ছে ইউনিভার্সের সাথে কি করে সে একাত্ম বোধ করে, ঠিক আছে। অর্থাৎ সেই এই যে জ্ঞান, অর্থাৎ ধ্যান করার যে প্রসেসটা সে খেলার ছলে 8 বছর বয়সে কিন্তু সে শিখে গিয়েছিলেন, তিনি শিখে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। দ্য রিলিজিয়াস আইডিয়া টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিয়েটেড, অর্থাৎ যে রিলিজিয়াস কনফ্লিক্ট যার প্রতি তিনি গ্র্যাভিয়েটেড মানে কি? অর্থাৎ তিনি মানে গ্র্যাভিয়েটেড বলতে পারি আমরা অ্যালিনিয়েটেড, অর্থাৎ ইনক্লাইন্ড ঝুঁকে থাকা, অর্থাৎ তার প্রতি তার ঝুঁকাব হিন্দিতে যদি বলি, তাহলে কার প্রতি তিনি তার সবসময় ঝুঁকে মানে তার প্রতি একটা আকৃষ্ট থাকতেন, এখানে ইনক্লাইন বলতে পারি। ওর হাইলি অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিক্যাল মানে কি, মানে হাইলি অ্যাবস্ট্রাক্ট এন্ড ফিলোসফিক্যাল। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট কথাটা মানে কি? অ্যাবস্ট্রাক্ট কথা মানে বিমূর্ত। বিমূর্ত মানে কি? যার কোনো শেপ সাইজ কিছুই নেই, অর্থাৎ আনবডিড, ঠিক আছে। যেমন আমাদের ফিলিংস,
ঠিক আছে, অনেস্টি, তাই না? এইগুলো যে অর্থাৎ যেগুলো চোখে দেখা যায় না কিন্তু ফিল করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট যে সমস্ত ধর্মের যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং গুলো ছিল সেইগুলো নিয়ে সে কিন্তু সেই জিনিসগুলোর প্রতি সে কি ছিলেন, গ্র্যাজুয়েটেড ছিলেন। এবং তার সাথে তিনি ফিলোসফিক্যাল, এবং ফিলোসফিক্যাল মানে কি, অর্থাৎ দার্শনিক চেতনা। দর্শন কি, দর্শন হচ্ছে এটাও একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আমাদের জীবনের যে ফিলোসফিক্যাল যদি বলি দার্শনিক, তাই না? অর্থাৎ দার্শনিক মানে কি, জীবনের দর্শন কি, অর্থাৎ একটা জেনারেল একটা পারসেপশন, ঠিক আছে, মানে জেনারেল পারসেপশন টুয়ার্ডস লাইফ, জীবনের প্রতি একটা জেনারেল পারসেপশন, ইটস পারপাস, যার উদ্দেশ্য কি, অ্যান্ড হাউ ইট শুড বি লিভড, অর্থাৎ জীবনটাকে কিভাবে আমরা কি করব, জীবন যাপন করব। অর্থাৎ মানুষ যে জন্ম নিয়েছে, মানুষের জন্মের একটা পারপাস কি, শুধু সেলফ সেন্ট্রিক হলে হবে না, সবকিছু আমার 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 এই সমস্ত, এটাই কিন্তু মানুষের জীবনের মেন পারপাস নয়, ঠিক আছে? সেলফ স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে? এই যে আমরা সুখ 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 সারাদিন কিভাবে সুখে থাকবো, নিজে সুখে থাকবো, নিজের ফ্যামিলি কিভাবে সুখে থাকবো, এরকম করে কিন্তু আদৌ কিন্তু সুখ পাওয়া যায় না। কারণ কি, প্রত্যেকটা সুখের দুঃখের মেন সেটা যখন না পাই তখন কি করতে হবে, প্রত্যেকটা দুঃখের মেন কারণ কি, কারণ আমাদের সুখের যে অভিলাষা, আমি জীবনে কিছু অ্যাচিভ করতে চাইছি, ঠিক আছে, সেটা যদি না পাই তাহলে কি হবে, তাহলে আমার মনে মনে আমি দুঃখ কষ্ট ফিল করব, সেটাই আমাদের দুঃখের কারণ। কিন্তু আমরা যদি নিষ্কাম কর্ম করে যাই, ফলের কথা চিন্তা না করে, যেটা গীতাতেও দেখবে তোমরা, কি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ঠিক আছে, অর্জুনকে কি বলছেন, বলছেন দেখো যদি তুমি এই যুদ্ধ করছো, যে অর্জুন যখন দেখলে যে তার পরিবারের সমস্ত লোককে তাকে মারতে হবে, তখন সে কিন্তু অস্ত্র যখন ধনুক যখন গান্ডীব যখন নামিয়ে দিল, তখন কি বলছে, তুমি যুদ্ধ করে নিষ্কাম কর্ম করো। সেটা কি রকম তিনি বোঝাচ্ছেন, যে বলছেন যে তুমি যদি এই যুদ্ধ করছো, সাপোজ তোমার এই যুদ্ধ করার পিছনে একটা অভিলাষা আছে, যে আমি কোন একটা যুদ্ধ করবো, যে জিতবো বা হারবো, ঠিক আছে, বাই চান্স তুমি যদি হেরে যাও তাহলে কি হবে, তাহলে তোমার যে মনে যে জয়ের আশাটা ছিল, সেই জয়ের আশাটাকে তোমাকে আবার একটা যুদ্ধ করতে তোমাকে ইনসিস্ট করবে, ঠিক আছে। অর্থাৎ ভগবানের ইচ্ছাতেই সমস্ত কিছু হচ্ছে, এটা ভেবে নিয়ে যদি আমি কাজ করা যায়, অর্থাৎ কাজ করো কিন্তু কাজের ফল নিয়ে কিন্তু তোমরা চিন্তা করো না। এইটাই আমাদের লাইফ, জীবনের কিন্তু এই ফিলোসফি নিয়ে যদি আমরা জীবনকে যদি লিড করতে পারি, তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক দুঃখ কষ্ট এই সমস্ত জিনিসগুলো কিন্তু কি হবে, অনেক দুঃখ কষ্ট এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবন থেকে কিন্তু চলে যাবে, তাই না? এবার দেখো তাহলে কি, তিনি এই সমস্ত জিনিস নিয়ে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং নিয়ে কিন্তু আমাদের এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু বিবেকানন্দ অলওয়েজ গ্র্যাজুয়েটেড, অর্থাৎ সেই এই সমস্ত জিনিস নিয়ে তার সে কিন্তু কি ছিল, মানে পরিচর্যা করত। তাহলে বোঝা গেল, দ্য ভেরি রিভার্স অফ হুইচ আর কমনলি রেফার টু আইডোলেট্রাস, অর্থাৎ আইডোলেট্রাস মানে, অর্থাৎ তিনি কি করতেন, প্রথমে আগের লাইনে কি বললাম, তিনি কি করতেন, অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, আনবডিড এবং ফিলোসফি, জীবনের দর্শন নিয়ে আলোচনা করতেন, কিন্তু যেটা সম্পূর্ণ বিপরীত ছিল। কি বিপরীত ছিল, যে দ্য ভেরি রিভার্স অফ দোজ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস। আইডোলেট্রাস মানে মূর্তি পুজো, অর্থাৎ আইডোলেট্রাস মানে যে আমরা যে মূর্তি তৈরি করি, মূর্তি পুজো বলতে পারি, তাই না? অর্থাৎ স্বামী বিবেকানন্দ কি কম্পেয়ার করছেন, স্বামী বিবেকানন্দ বলছেন তিনি কিন্তু অ্যাবস্ট্রাক্ট এবং ফিলোসফিক্যাল থিঙ্কিং লাইফের এই নিয়ে আলোচনা করেন, যেটা সম্পূর্ণ বিপরীত ছিল মূর্তি পুজোর। মূর্তি পুজো মানে কি, তাহলে মূর্তি পুজো মানে মা কালী, এখানে মা কালীর কথা বলছে, মা কালীতে মূর্তি আছে, সেই মূর্তি পুজোর তিনি সম্পূর্ণ অপোজিট আইডিয়া কিন্তু তিনি পোষণ করতেন, অর্থাৎ তিনি মূর্তি পুজোর বিরোধী ছিলেন। এই পর্যন্ত আমরা এটুকুই বুঝতে পারলাম, যে তিনি কিন্তু তার যে আইডিয়া এবং মূর্তি পুজোর আইডিয়া, তার মধ্যে দুটো কনফ্লিক্ট রয়েছে, ঠিক আছে। তার আইডিয়া কি, তার আইডিয়া ছিল অদ্বৈত বেদান্তবাদ, যেটা পরে পড়বো আমরা, ঠিক আছে। অদ্বৈত মানে আর কোনো সেকেন্ড নেই, ওই যে তোমার গড
ব্রহ্মজ্ঞান লাভ করাটাই আসল। ঠিক আছে, তিনি সেই জন্য তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞান মানে কি, যে ওয়ান হু ইজ অ্যাওয়ার অফ দ্য এক্সিস্টেন্স অফ ইটারনাল গড, যার কোনো শেপ নেই, কোনো সাইজ নেই। ঠিক আছে, তিনি তার প্রতি বিশ্বস্ত ছিলেন। বোঝা গেল এইটুকু পার্ট। এবার দেখো এখান থেকে যদি এমসিকিউ দেয়, এই যেটুকু আমরা পড়ালাম, সেখান থেকে এমসিকিউ কি দিতে পারে? ঠিক আছে, এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে যে কি বলবো, অর্থাৎ স্বামীজের জীবনকে যদি মানে স্বামীজ লাইফ উড বি মানে সিঙ্গুলারলি ইনকমপ্লিট if no content in mention of his mother worship। এটা অর্থাৎ তার জীবনকে যে টুকরো টুকরো যে ঘটনাগুলো যে আলোচনা আছে, তার মধ্যে যদি একটা ঘটনা যদি উল্লেখ না করা হয়, অনেকগুলো ঘটনার মধ্যে তার জীবনটা অসম্পূর্ণ দেখবে। সেই ঘটনাগুলি কি? ঠিক আছে, এটা এমসিকিউ। তাহলে তার হচ্ছে মাদার ওয়ারশিপ সম্পর্কে এমসিকিউ দিলে এইগুলোই দেবে, এর বাইরে কিছু নেই তোমাদের বইয়ের মধ্যেই। আর একটা এমসিকিউ দিতে পারে যে এটা কার মানে পদ্য থেকে নেওয়া হয়েছে, মেন গল্পের অংশ কোথা থেকে? দ্য মাস্টার অ্যাজ আই স ইম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, কত সালে? 1910 সালে। আর কি দিতে পারে এমসিকিউ? সে মানে কি বলবো, যে দ্য রিলিজিয়াস আইডিয়া টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিয়েটেড। অর্থাৎ কোন রিলিজিয়াস আইডিয়ার প্রতি সে ন্যাচারালি গ্র্যাভিয়েটেড থাকতো। হ্যাঁ, তাহলে এখানে কি ছিল? অ্যান্সার কি হবে? কোন রিলিজিয়াস আইডিয়ার প্রতি? আমরা বললাম অ্যাবস্ট্রাক্ট and philosophical। abstract and philosophical আইডিয়ার প্রতি। ঠিক আছে, আর কি তিনি মানে কোন আইডিয়ার প্রতি সাধারণত কন্ট্রাডিক্টরি কি বলবো মতবাদ পোষণ করতেন? রিভার্স আইডিয়া তিনি কোন নিয়ে প্রতি? আইডোলেট্রাস অর্থাৎ মূর্তি পুজোর প্রতি, তাই না? আইডোলেট্রাস এর প্রতি তিনি রিভার্স পোষণ করতেন। আর একটা যদি বলতে পারি, ঠিক আছে, বেশ এই পর্যন্তই আমরা বললাম। তাহলে মোটামুটি এখান থেকে আমাদের 4টে আমাদের এমসিকিউ এই পর্যন্ত আমাদের হতে পারে। ঠিক আছে, আমরা যেটুকু পড়লাম বোঝা গেছে যে তিনি কোথা থেকে এটা নেওয়া হয়েছে, তিনি কোন আইডিয়ার প্রতি তিনি বেশি তিনি ইনক্লাইন ছিলেন অর্থাৎ গ্রাভিয়েটেড ছিলেন, এবং তিনি কোন আইডিয়ার প্রতি তিনি বিরূপ ধারণা পোষণ করতেন, রিভার্স আইডিয়া পোষণ করতেন। বোঝা গেছে এইটুকু। এবার আমরা নেক্সট পার্টটা পড়বো। দেখো তারপর কি বলেছে, ইন হিজ ইউথ and presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, he became the formal member of the সাধারণ ব্রহ্ম সমাজ। তার মানে কি? অর্থাৎ আমরা দেখলাম যে তিনি তো একদিকে কি করছেন, তিনি হচ্ছেন অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিক্যাল থিঙ্কিং অর্থাৎ ব্রহ্মের উপর বিশ্বাসী, অর্থাৎ ইটারনাল গডের ওপর, যার কোনো শেপ নেই। এবং সেই জন্য তিনি কি হয়েছে, আইডোলেট্রাস অর্থাৎ মূর্তি কোনো কংক্রিট থিং এর প্রতি তিনি কিন্তু বিরোধী ছিলেন। কিন্তু এমতো অবস্থায় সম্ভবত কি হয়েছে, প্রেজুমলি when he already been the member of মানে the under of the influence মানে কার প্রভাবে আসেন, দা শ্রী রামকৃষ্ণ অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেবের কথা ইনফ্লুয়েন্সে আসেন, এবং তারপরে হি বিকাম দ্য ফর্মাল একজন সাধারণ সদস্য হয় ইন দা সাধারণ ব্রহ্ম সমাজ। অর্থাৎ এই যে সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, তার মানে এই ব্রহ্ম সমাজকে এস্টাবলিশ করেছেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, এই ব্রহ্ম সমাজের মানে মেন কনসেপ্টটি কি ছিল,
মেন কনসেপ্ট ছিল অদ্বিতীয়, অদ্বিতীয় তোমার মানে ব্রহ্ম, ঠিক আছে, অর্থাৎ যে শেপলেস গড, গডের কোনো আকার নেই, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম। অর্থাৎ এমতো অবস্থায় তিনি যখনই তার রিলিজিয়াস যে সমস্ত বক্তৃতা তিনি বাইরে দিয়েছেন ইংল্যান্ড আমেরিকাতে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে, সেখানে তিনি কোথাও কিন্তু তিনি এই মানে তিনি সবসময় অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, মানে অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি নিয়ে তিনি বলেছেন। তিনি এই আইডোলেট্রাস জিনিস নিয়ে কিন্তু কোনোদিন এক্সপ্লেন করেনি, অর্থাৎ যার কোনো শেপ নেই সেই সম্পর্কে, মানে যে কোনো বস্তু শেপ আছে সেই নিয়ে কোনো আলো, অর্থাৎ মূর্তি পুজো সম্পর্কে তিনি কোথাও কিছু কিন্তু বলেননি। সেই জন্য কি বলেছে, সেই জন্য বলেছে হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ড অন দ্য স্পেশাল ফর্ম, যার একটা নির্দিষ্ট আকার আছে, মানে যেটা কোনটাকে ইন্ডিকেট করছে, আমাদের এই যে আইডোলেট্রাস জিনিসটাকে ইন্ডিকেট করছে। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ। অর্থাৎ ব্রহ্ম, এই যে রিয়েলাইজেশন, উপলব্ধি করা, অর্থাৎ এই ব্রহ্মকে উপলব্ধি করা, এই যে ইটার্নাল গড, শেপলেস গড, একে উপলব্ধি করা, এটাই কিন্তু ছিল মানে এই স্বামী বিবেকানন্দর কি ছিল, মেন ইম্পারেটিভ, অর্থাৎ উদ্দেশ্য। অর্থাৎ পার্সিমলি আমরা কি বললাম, মানে হচ্ছে সম্ভবত, ইম্পারেটিভ মানে উদ্দেশ্য, ঠিক আছে, অর্থাৎ তার মেন উদ্দেশ্য বললাম। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ ইজ অনলি কি হচ্ছে ইম্পারেটিভ, যেটা বললাম। দ্য অদ্বিতীয় ফিলোসফি ইজ হিজ অনলি সিস্টেম অফ ডক্টরাইন। ডক্টরাইন কথাটার মানে কি, ডক্টরাইন কথাটা মানে হচ্ছে, মানে আমরা বলতে পারি ডগমা, মানে হচ্ছে মতবাদ, ডগমা বলতে পারি বা তার মতবাদ। দ্য বেদাস অ্যান্ড উপনিষদ ওয়াজ হিজ সোল স্ক্রিপচুরাল অথরিটি। অর্থাৎ সোল মানে কি, সোল কথাটা মানে হচ্ছে একমাত্র। দেখো এই জায়গাটা ভালো করে দেখো, তাহলে এখানে কি বলছে, তিনি ইংল্যান্ড আমেরিকাতে কখনোই তিনি এরকম প্রিচ করেননি যার কোনো শেপ আছে, অর্থাৎ তিনি মূর্তির কথা বলেছেন, মূর্তি পুজো নিয়ে। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, উদ্দেশ্য ছিল, এবং সে ছিল অদ্বিতীয় ফিলোসফি। এই অদ্বিতীয় ফিলোসফি কি, অদ্বিতীয় মানে নট ডাবল, যেটা একটাই আছে, সেটা কি, সেটা হচ্ছে ব্রহ্ম, শেপলেস গড, ইটার্নাল গড, ঠিক আছে, এই ছিল তার দর্শন। ইন হিজ সিস্টেম অফ ডক্টরাইন, তার মতবাদ। দ্য বেদাস, তিনি কি মতবাদ দিতেন, এবং দ্য বেদাস অ্যান্ড দ্য উপনিষদ, বেদ এবং উপনিষদ ওয়াজ মানে হিজ সোল স্ক্রিপচুরাল অথরিটি। অর্থাৎ বেদ এবং উপনিষদ এই ব্যাপারেই তার কি ছিল, তার একদম কি বলতে পারি আমরা, স্ক্রিপচুরাল অথরিটি। সরি, তাহলে বেদ এবং উপনিষদে কি ছিল, তার একমাত্র এই দুটোতেই তিনি কিন্তু কি ছিলেন, পারদর্শী ছিলেন। অর্থাৎ বেদ এবং উপনিষদের, অর্থাৎ বেদান্তবাদ অনুসারে কি ছিলেন, নিরাকার ভগবানের কথাই কিন্তু তিনি, বেদান্তবাদের অনুসারে নিরাকার ভগবানই হচ্ছে তার মেন কি বলবো, তার উদ্দেশ্য। দেখো তাহলে এখানে কি করেছেন সিস্টার নিবেদিতা, এখানে কি কিন্তু দুটো জিনিসকে কি করেছেন, একটা কনফ্লিক্ট তিনি দেখিয়েছেন, ঠিক আছে। এক হচ্ছে কি, এক হচ্ছে অদ্বৈত ফিলোসফি, এই যে এক হচ্ছে অদ্বৈত ফিলোসফি ভার্সেস
আইডোলেট্রাস ফিলোসফি, অর্থাৎ বিমূর্ত এবং মূর্ত। ঠিক আছে, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু কনফ্লিক্ট কিন্তু এই মানে প্যারাটাতে তোমাদের বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে সিস্টার নিবেদিতা বুঝিয়েছেন যে স্বামী বিবেকানন্দের মধ্যে মানে ডুয়াল কনফ্লিক্ট চলছিল। ঠিক, তিনি একদিকে ছিলেন নিরাকার মানে ইটারনাল গডের বিশ্বাসী, নিরাকার, যার কোনো শেপ এবং সাইজ নেই, সেই গড সমস্ত সর্বত্র বিরাজমান। ঠিক আছে, এবং অন্যদিকে তিনি কি করছেন, স্বামী বিবেকানন্দ যখন ইনফ্লুয়েন্সে আসেন তখন তিনি কিভাবে আইডোলেট্রাসকে, মূর্তি পুজোর তিনি বিরোধী থাকলেও পরে আমরা দেখব কিভাবে তিনি মানে এই যে মূর্তি পুজোকে তিনি এক্সপ্লেন করেছেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম তিনি তার যে ফিলোসফি ছিল সেটা ছিল অদ্বৈত ফিলোসফি। ঠিক আছে, যেখানে কোনো সেকেন্ড ডাবল কিছু নেই, একটাই ওয়ান অ্যান্ড অনলি দ্য ইটারনাল গড। ঠিক আছে, এবং তিনি সম্পূর্ণ ছিলেন আইডোলেট্রাসের বিরুদ্ধে। এবার তোমরা যেটা পড়লে বোঝা গেল এটা। এবার দেখো এই যে এইটুকু পোর্শনের মধ্যে তোমাদের মধ্যে কি এমসিকিউ দিতে পারে, এইটুকুর মধ্যে। ঠিক আছে, তোমাদের মধ্যে কি এমসিকিউ দিতে পারে, এখানে দিতে পারে যে আমরা যেটুকু পড়লাম যে হোয়ার ওয়াজ স্বামীজি নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডেভেলপ অন দ্য স্পেশাল ফর্ম। অর্থাৎ কোথায় স্বামীজি এমন কিছু বলেননি যার কোনো স্পেশাল কোনো ফর্ম আকার নিয়ে কিছু বলেননি। সেটা হচ্ছে কোথায়, ইংল্যান্ড অ্যান্ড আমেরিকাতে। ঠিক আছে, দ্বিতীয়, হোয়াট ওয়াজ অনলি ইম্পর্টেন্স ফর স্বামীজি, ইম্পারেটিভ ফর স্বামীজি, হোয়াট ওয়াজ দ্য অনলি ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি উদ্দেশ্য, স্বামীজির কি উদ্দেশ্য ছিল এখানে, রিয়েলাইজেশন অফ ব্রহ্ম। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সোল স্ক্রিপচারাল অথরিটি ফর স্বামীজি, অর্থাৎ স্বামীজির সোল একমাত্র স্ক্রিপচারাল অথরিটি, তার মানে পারদর্শিতা কিসে ছিল, একমাত্র কিসে ছিল, বেদাস এন্ড উপনিষদ, এই তিনটে জিনিসে দিতে পারে যে কোথায় তিনি প্রিচ করেননি, যার কোনো ফর্মাল শেপ এন্ড সাইজ আছে আমেরিকা এবং ইয়েতে, তার একমাত্র তার রিয়েলাইজেশন ইম্পারেটিভ কোথায় ছিল, রিয়েলাইজেশন অফ ব্রহ্মতে, আর বেদাস এন্ড উপনিষদে তার একমাত্র স্ক্রিপচারাল অথরিটি ছিল। বোঝা গেল, এই পার্টটা বোঝা গেল। এবার আমরা দেখো এরকম ভাবে পড়লে কি হয়, প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা পড়ে যাচ্ছি এবং প্রত্যেকটা ওয়ার্ডের কথা দেখবে একই কথা বারবার আমাদেরকে এক্সপ্লেন করতে হচ্ছে। কেন করতে হচ্ছে, কারণ এই টপিকটাই এরকম, কারণ এটা একটু কঠিন বলবো না, আমরা রিলিজিয়াস দিক থেকে দেখতে গেলে প্রত্যেকটা জিনিসকে পয়েন্ট আউট করতে হয়, সেজন্য একটু লেন্দি এই টপিকটা হবে, ভিডিওটা একটু লেন্দি হবে। এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ড মিনিং যেমন দেখছি তার সাথে সাথে যেখানে পড়ছি আমরা সেখান থেকে কি কি ধরনের এমসিকিউ হতে পারে সেগুলো কিন্তু আমরা ডিসকাস করে নিচ্ছি। চলো এবার নেক্সট কি আছে দেখা যাক। এবার দেখো কি বলেছে, অ্যান্ড ইয়েট, অর্থাৎ তবুও, সাইড বাই সাইড উইথ দিস, মানে এই যে কন্ট্রাডিক্টরি থট এটাকে নিয়ে, অর্থাৎ এই যে অদ্বৈত বেদান্তবাদ তার মধ্যে যে কনফ্লিক্ট ছিল। ঠিক আছে, সে যে মূর্তি পুজোতে বিশ্বাস করতো না, ঠিক আছে প্রথমে, এবং সে কিসে বিশ্বাস করতো, তিনি বিশ্বাস করতো ইটারনাল গড, যে গডের কোনো হ্যাজ নো ফর্ম। ঠিক আছে, তার তবুও তিনি কি করতেন, ইট ইজ অলসো ট্রু দ্যাট, এটা ঠিক যে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফরএভার ইন হিজ লিভ, অর্থাৎ ভারতে কি হতো, তার মা, অর্থাৎ এখানে মা মানে কি, যে জগজ্জননী মা কালীর কথা বলেছে, তার মা কালীর কথা কি সবসময় তার ঠোঁটে লেগেই থাকতো, সে অলওয়েজ মা করতো, সে মা। হি স্পোক অফ হার অ্যাজ উই ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, সে এমন ভাবে মায়ের সাথে কথা বলতো, ঠিক আছে, ঠিক যেন আমাদের ফ্যামিলির পরিচিত কোনো ব্যক্তি বা কোনো কারোর সাথে আমরা যেমন কথা বলি। ঠিক আছে, অর্থাৎ মা কালী মনে হচ্ছে যেন তার কোনো ফ্যামিলিরই একজন
সদস্যা, ঠিক আছে। অর্থাৎ সে মা কালীর প্রতি কি এমন তার একটা ডিপ একটা ফেথ ছিল, ঠিক আছে। আমরা ভগবানকে যখন কোনো কিছু প্রণাম করি বা কিছু করি, তার মধ্যে কি থাকে, একটা গভীর গুরু গম্ভীর একটা ভাব থাকে, ঠিক আছে। কিন্তু স্বামী বিবেকানন্দ কিছু কিন্তু তা নয়। তিনি মা কালীকে কি মনে করতেন, তিনি মনে করতেন তারই কোনো বাড়ির একজন লোক, ঠিক আছে। একজন ঠিক একটা মায়ের কাছে ছেলের যেমন আবদার হয় একটা পার্থিব লাইফে, একটা ফ্যামিলিতে, একটা মায়ের সাথে ছেলের যে ইন্টারাকশন, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ কিন্তু সেই জিনিসটাকে কিন্তু রিয়েলাইজ করতেন। তিনি ভাবতেন মা হচ্ছে তিনি একদম তার যে মা ঠিক সেরকমই। সেই জন্য তিনি সবসময় মায়ের কথা মুখে লেগে থাকতো, মাকে কিছু বলতে গেলে তিনি ঠিক সেরকম ভাবে বলতেন। ঠিক যেমন রামকৃষ্ণ, তোমরা দেখবে যে রামকৃষ্ণ যে মা কালীর পুজো, তিনিও তো মা কালীকে কি করতেন, যে নিজের মায়ের মতো দেখতেন। তিনি ভোগ নিবেদন এরকম এরকম এসব কিছু দেওয়ার জন্য আমাদের বিশেষ রীতিনীতি প্রথা মেনে দিই, রামকৃষ্ণর কাছে কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না। তিনি এরকম নিয়ে বলতেন এই নে মা খা, ঠিক আছে। কে বলে, কেউ বলবে, কেউ দেখলে, যেমন সাধক মামা খাবারও দেখবে যখন তার তারাপীঠে যখন তার পুজো হয়, সে তো কোনো মন্ত্র কিছু জানতো না, হ্যাঁ। তোমরা সিরিয়ালও দেখবে, এগুলোকে দেখায়। ঠিক এইরকম ফিলিংস কখন আসে, যখন সে তার কাছে মা মনে হবে কি হচ্ছে নিজে একদম রক্তে মাংসে মা দাঁড়িয়ে রয়েছে, এই নে মা খা, এরকম ফুল ছুঁড়ে দিত, হ্যাঁ। কোনো রীতিনীতি কোনো রিচুয়ালস এসব কিছু মানামানি কোনো ব্যাপার ছিল না। তাহলে এরকম আমরা কখন করতে পারি, যখন আমরা একজন রক্ত মাংস ওরা মায়ের ঠিক আমাদের মায়ের মতো, যেমন আমরা মাকে যখন দেখবো তখনই কিন্তু মায়ের সাথে আমরা এরকম ব্যবহার করতে পারবো, এবং মায়ের সাথে যখন আমরা একাত্ম বোধ ফিল করব তখনই কিন্তু মায়ের সাথে এরকম করতে পারবো। বোঝা গেছে? সেই জন্য কি বলতো, তার মায়ের কথা কিন্তু সবসময় তার মুখে লেগে থাকতো, ঠিক আছে। যদিও তিনি মূর্তি পুজোর বিরোধিতা ছিলেন, মানে বিরোধী ছিলেন। হি স্পোক, হ্যাঁ এটা তো বললাম, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড। প্রিঅকুপাইড মানে কি, প্রিঅকুপাইড মানে হচ্ছে আচ্ছন্ন থাকা, আচ্ছন্ন থাকা, প্রিঅকুপাইড। সে সবসময় আচ্ছন্ন, কার, মায়ের আবেশে তিনি আচ্ছন্ন থাকতেন, ঠিক আছে। মানে আমরা বলতে পারি এনগ্রস ইন থট, তিনি সবসময় মায়ের চিন্তায়, মায়ের চিন্তায় মগ্ন থাকতেন, প্রিঅকুপাইড থাকতেন মায়ের চিন্তায়। উইথ হার অর্থাৎ মায়ের, লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো কি করতো, হি ওয়াজ নট অলওয়েজ গুড, সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রিবেলিয়াস। রিবেলিয়াস কথাটা মানে কি, নটি মানে বদমাইশ, রিবেলিয়াস কথা মানে হচ্ছে রিবেলিয়াস বিদ্রোহী। বিদ্রোহী মানে যে কথা শুনতে নারাজ। অর্থাৎ এখানে দেখো মা ছেলের সম্পর্ক কখন কেমন, বাচ্চারা কখনো কখনো মায়ের কথা সবসময় শোনে, ঠিক আছে। কোনো কোনো টাইমে বদমাইশ করে, এবং কোনো কোনো টাইমে বলে না আমি এটা করব না, আমি এটা শুনবো না, এটা পাচ্ছি না, তাই না। স্বামী বিবেকানন্দ এবং মায়ের সম্পর্কও ঠিক এরকম। তিনি কোনো কোনো সময় মায়ের কথা শুনতেন, কখনো কখনো বদমাইশি করতেন, এবং কখনো 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 কি করছিলেন, রিবেলিয়াস অ্যাটিটিউড তিনি অ্যাজিউম করতেন, আমি শুনবো না, ঠিক আছে, তুই যা পারিস কর, এরকম টাইপের। সেই জন্য কি বলছে দেখো, হি ওয়াজ, হ্যাঁ, বাট অলওয়েজ টু হার, হ্যাঁ, কিন্তু সেম রিবেলিয়াস অ্যাটিটিউড করলেও একটা ছেলে যেমন মায়ের কথা শুনছে না, কিন্তু সে সবসময় কি থাকে, মায়ের সান্নিধ্যে থাকতেন, মায়ের ভালোবাসায় থাকতেন, মায়ের চোখে চোখে থাকতেন। একটা বাচ্চা ছেলে ঠিক সেরকম, যে মায়ের কথা শুনতো না, সামটাইমস হি নটি অ্যান্ড রিবেলিয়াস, বাট হি অলওয়েজ টু হার, সে সবসময় তার কাছেই থাকতো, ঠিক আছে, তার সান্নিধ্যেই থাকতো। নেভার ডিড হি অ্যাট্রিবিউট, অর্থাৎ নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফল, ঠিক আছে, সে কখনোই কিন্তু চাপিয়ে দিতেন না। দেখ এটা একটা কিন্তু একটা বড় কোয়ালিটি, হ্যাঁ। অ্যাট্রিবিউট মানে হচ্ছে অ্যাসাইন, অ্যাসাইন বা চাপিয়ে দেওয়া। দেখো অর্থাৎ
আমাদের একটা কি এগিয়ে থাকে ঠাকুরের কাছে, কোনো কিছু খারাপ হলো, কোনো কিছু হলো, আমরা ডাইরেক্ট দোষ দিয়ে দিই, তাই না? মা আমার এটা খারাপ হলো, মা আমার এটা ভালো হলো, একটা অজুহাত সবসময় একটা আমাদের লেগে থাকে। কিন্তু তিনি কি করতেন, সে ভালো হোক বা খারাপ হোক, ঠিক আছে, অর্থাৎ অলওয়েজ টু হার, এবং কি করতেন, হি নেভার অ্যাট্রিবিউট, কখনোই চাপিয়ে দিতেন না টু এনি আদার, কারো উপর, দ্য গুড অর ইভিল, ভালো এবং খারাপ, বিফেল, তার উপরে যাই আসুক না কেন, ভালো এবং খারাপ তিনি কখনোই কিন্তু কারো উপর কিন্তু চাপিয়ে দিতেন না। বোঝা গেছে? তারপর দেখো এমতো অবস্থায় কি বলছে, অনে প্রচন্ড গরম, তাই মাঝে মাঝে ব্রেক হয়ে যাচ্ছে। দেখো এমতো অবস্থায় কি হয়েছে, অন এ সার্টেন সোলেম ওকেশন, অর্থাৎ এমন এক, সোলেম কথাটা মানে কি, মানে গম্ভীর বলা যায়, কঠোর, এখানে গম্ভীর বা কঠোর বলতে পারি আমরা, গম্ভীর বা কঠোর, এরকম একটা ওকেশনে কি হচ্ছে, হি ইন্টারেস্টেড, অর্থাৎ টু এ ডিসাইপল, ডিসাইপল কথাটা মানে কি, ডিসাইপল কথাটা মানে শিষ্য, ঠিক আছে, হি ইন্টারেস্টেড টু এ ডিসাইপল এ প্রেয়ার টু হার, ঠিক আছে, দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম, ভেরিটেবল মানে হচ্ছে কি বলবো, যে খাঁটি, ঠিক আছে, ভেরিটেবল চার্ম, চার্ম মানে ভেরিটেবল খাঁটি, চার্ম স্পেল, অর্থাৎ ভেরিটেবল মানে আমি বলতে পারি খাঁটি। এবার দেখো লাইনে মানে কি বলেছে, ওয়ার্ড মিনিংটা আমরা দেখে নিলাম, ঠিক আছে, এবার বলেছে, হ্যাঁ, অন এ সার্টেন সলেম ওকেশন, কোন এক কঠোর মানে রীতিনীতি মেনে চলা একরকম অকেশন মানে সময়ে কি হচ্ছে, হি ইন্টারেস্টেড, সে তার কোন শিষ্যকে শিখিয়েছে, ইন্টারেস্টেড মানে টট বলতে পারি, শিখিয়েছিল, ঠিক আছে, টু এ ডিসাইপল, তার শিষ্যকে শিখিয়েছিল এ প্রেয়ার, একটা প্রার্থনা করা, অর্থাৎ প্রত্যেকদিন আমি করি, না আজকে তুই কর, ঠিক আছে, মায়ের পুজো আজকে তুই কর, ঠিক এরকম টাইপের, কি বলছে, টু হার, তার কাছে প্রার্থনা করা, দ্যাট ইন হিজ লাইফ, যেটা তার জীবনে কি নিয়ে এসেছিল, হ্যাড অ্যাক্টেড, তার জীবনে মানে কাজ করেছিল কি, অ্যাজ এ মানে কি বলবো, অ্যাজ এ ভেরিটেবল চার্ম, একদম খাঁটি একটা প্রভাব তার জীবনে যেটা পড়েছিল, ঠিক আছে। এবার তারপরে কি বলছে, অ্যান্ড মাইন্ড, এবং তিনি বলে দিচ্ছেন মনে রাখবি, কি মনে রাখবি, অ্যান্ড হি হ্যাড অ্যাডেড সাডেনলি, হঠাৎ করে তিনি বলছে আজকে পুজো আমি করব না, আজকে পুজো তুই কর মায়ের, ঠিক আছে, এটা বলার পরে সে কি করছে, হঠাৎ করে সে বলে রাখছে মনে রাখবি, এরকম করে চিৎকার করে, কি, অ্যান্ড হি সাডেনলি টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ারনেস আপন দা রিসিভার, ঠিক আছে, অর্থাৎ সে এত জোরে চিৎকার করে বলে উঠলো, মানে সে ফায়ারনেস মানে কি বলবো, ভীতি বা ভায়োলেন্স, ভায়োলেন্স মানে যে রিসিভার, অর্থাৎ যে যারা শুনছিল, সব মায়ের কথা শুনছে তো, ঠিক আছে, সেরকম তাদের মধ্যে একটা ভয়ে আটকে উঠলো একদম, রিসিভার, এন্ড মেক হার লিসেন, এবং কি এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা, দেখো কি বলছে, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, অর্থাৎ মায়ের কাছে সবসময় কাকুতি মিনতি করবে না, ঠিক আছে, মাকে শুনতে বাধ্য করো, তোমার মনের কি ইচ্ছা, তুমি কি বলতে চাইছো, ঠিক আছে, সুতরাং তুমি সেই কথাটাকে মায়ের কাছে কাকুতি মিনতি করবে না, তুমি মাকে শুনতে বাধ্য করো তোমার কথাটা, ঠিক আছে, লিসেন টু হোয়েন ইউ সে ইট, ঠিক আছে, এন্ড নো নান অফ দ্যাট অ্যাজ এ ক্রিঞ্জিং টু মাদার, ঠিক আছে, ক্রিঞ্জিং মানে হচ্ছে অসহায় মিনতি, অসহায় মিনতি, ঠিক আছে, রিমেম্বার, তার মানে কি বলছে, যখন তুমি মায়ের কাছে মায়ের পুজো করবে,
হঠাৎ করে তিনি এমন একটা কথা বললেন, সবাই চমকে গেল। কি বলছে? মাইন্ড ইট, মনে রাখবে, অ্যান্ড সাডেনলি টার্নিং ওয়াজ অলমোস্ট ফায়ারনেস, ঠিক আছে, আপন দ্য রিসিভার, ঠিক আছে, মানে রিসিভার মানে তারপর লোকেরা একদম চমকে গেল এবং বললো তুমি যা বলতে চাইছো মাকে, সেটা মাকে শুনতে বাধ্য করো। কখনোই তুমি মায়ের কাছে কি করবে? নন অফ দ্যাট ক্লিঙ্গিং টু দ্য মাদার, মায়ের কাছে কোনো কাকুতি মিনতি করে, হে মা আমাকে এটা দাও, হে মা আমাকে ওটা দাও, হ্যাঁ, ঠিক আছে, এটা দাও ওটা দাও, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, এই যেন হয়ে যায়, কেন আমার ক্ষেত্রে সব এরকম হচ্ছে, হে মা কালী আমার পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়ে যায়, হলো না কোনো কারণে, হে মা কেন হলো না, ঠিক এরকম কোনো সময় অসহায় কাকুতি মিনতি করবে না। তার মানে এই জিনিসগুলো কখন একজন করা সম্ভব? যখন সে মা কালীকে, গডেস কালীকে যখন নিজের ফ্যামিলির মতো কেউ মনে করবে, তাই না? তারপর কি বলছে? and remember, এই মনে রাখবি, কি বলছে? every now and then he would break out some new fragmented description. fragmented মানে হচ্ছে খণ্ড খণ্ড, মানে হচ্ছে খণ্ড খণ্ড, অর্থাৎ এই যে এই কথাগুলো বলতেন এবং তার মাঝে মাঝে কি হঠাৎ করে তিনি কি বলতেন? কিছু কিছু মা কালী সম্বন্ধে টুকরো 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 কথা তিনি বলতেন, ঠিক আছে, ফ্র্যাগমেন্টেড ডেসক্রিপশন, বর্ণনা দিতেন। তাহলে বোঝা গেল এই পর্যন্ত যে তিনি মায়ের কাছে তাহলে কি বলছেন? মায়ের কাছে কোনো কাকুতি মিনতি করতে বারণ করছেন। তোমার যে মনের আশা সেটাকে মাকে এমন ভাবে মায়ের কাছে রিপ্রেজেন্ট করো যেরকম মা তাতে সেটাকে শুনতে কিন্তু বাধ্য হয়। তার ফাঁকে ফাঁকে কি করছে? তার ফাঁকে ফাঁকে এইগুলো কথা বলতে বলতে মায়ের সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন জিনিস নিয়ে তিনি কিন্তু আলোচনা করছেন, ঠিক আছে। দেখো আমরা যতটা পড়লাম, এবার এখান থেকে তোমাদের কি কি ধরনের এমসিকিউ আসতে পারে? সাধারণত তিনটে চারটে এমসিকিউ এখান থেকে আসবে, ঠিক আছে। প্রথমে যদি আমরা ধরি, কি বলবো? যে লাইক আদার চিলড্রেন স্বামী ওয়াজ নট অলওয়েজ, অর্থাৎ লাইক আদার অন্য স্বামীদের মতো, ছেলেদের মতো স্বামী যে কি করতেন না, অলওয়েজ কি ছিলেন না, অলওয়েজ গুড, অলওয়েজ গুড, ভালো বিহেভিয়ার কিন্তু করতেন না টুয়ার্ডস মাদার, ঠিক আছে। টু দ্য মাদার স্বামীজি উড সামটাইমস বি, মায়ের কাছে স্বামীজি উড সামটাইমস বি কেমন হতো? সামটাইমস বি নটি, অ্যান্ড কি ছিল? রিবেলিয়াস। সামটাইমস নটি এবং রিবেলিয়াস অ্যাটিটিউড সে অ্যাজিউম করতো। স্বামীজি অ্যাট্রিবিউটেড টু দ্য গড, ঠিক আছে, গুড অর ইভিল দ্যাট বিফেল টু, কার উপর? কার উপর তিনি বলতেন না যে আরো দোষারোপ, কার উপর অ্যাট্রিবিউট, কার উপর করতেন না? টু দ্য মাদার, টু দ্য মাদার, অর্থাৎ এখানে কালিমা, ঠিক আছে। তারপর স্বামীজি ওয়ার্ন, সবসময় তার শিষ্য মানে তার ডিসাইপলরা, তার শিষ্যদের তিনি ওয়ার্ন করতেন দ্যাট দ্য রিসিভার, ঠিক আছে, রিসিভার হোয়াইল প্রেইং, যখন প্রে করছে, টু মেক প্রেইং টু মাদার, মায়ের কাছে যখন মানে প্রেয়ার করছে, শুড নট, কি হচ্ছে, শুড রিড হিমসেলফ অফ এনি সর্ট অফ, তার কাছে কোনো কি করতে বারণ করছে? যখন মায়ের কাছে প্রেয়ার করবে তখন মাকে শুনতে বাধ্য করো, তার কাছে কোনো কাকুতি মিনতি করবে না। কাকুতি মিনতি করে ইংরেজি কি? ক্রিমিং, এটা করতে বারণ করছে। তাহলে আমরা যতটা পড়লাম এখান থেকে এই কোটাই এমসিকিউ আসার সম্ভাবনা, ঠিক আছে, যে সবসময় মায়ের কাছে কি করতো, যে সবসময় গুড থাকতো তাও নয়, সে কখনো কখনো কি করতো, নটি অ্যান্ড রিবেলিয়াস অ্যাটিটিউড ছিল কার প্রতি? টুয়ার্ডস মাদার, দ্য মাদার কালীর প্রতি সে কি বলতো, যে কখনোই তিনি তার যে দোষ গুণ সেগুলো কখনোই নেভার হি অ্যাট্রিবিউট, নেভার অ্যাট্রিবিউট অন হার, অর্থাৎ অন হার মানে মা কালীর দিকে যেটাই তোমার বিফল অন ইউ, যার উপর যেটাই তোমার হবে ভালো খারাপ, সেটা কখনোই মায়ের উপর চাপিয়ে দিত না, ঠিক আছে। আর মায়ের কাছে সবসময় কি বললো, যে সবসময় মায়ের কাছে কাকুতি মিনতি করা, কোন জিনিসটা করা উচিত নয় মায়ের কাছে? কাকুতি মিনতি করা উচিত নয়। কাদেরকে বললেন? তার ডিসাইপলদের। বোঝা গেল?
এবার নেক্সট দেখবো, দেখো তারপরে এবার বলছে যে আমরা কি দেখলাম, সে এমতো অবস্থায় কি করছে, মা সম্পর্কে কিছু কিছু খন্ড খন্ড ফ্র্যাগমেন্টের ডেসক্রিপশনও কিন্তু সে দিচ্ছেন। তারপরে কি বলছেন, দ্য রাইট হ্যান্ড রেজড, অর্থাৎ মা কালীর ছবি যদি তোমরা দেখো তাহলে দেখবে যে সবসময় ডান হাতটা কি আছে, এরকম তুলে রয়েছে, আশীর্বাদ দিচ্ছেন। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, অর্থাৎ ব্লেসিং করা মানে হচ্ছে আশীর্বাদ করা, তার ডান হাতটা কি রয়েছে, সবসময় আশীর্বাদের জন্য এরকম করে উঠে রয়েছে। দ্য লেফট হ্যান্ড দ্য সোর্ড, বাঁ হাতে কি রয়েছে, বাঁ হাতে রয়েছে তার খড়গ, ড্যাগার। হার কার্ডস ইজ ব্লেসিং, দেখো কি বলছে, কার্ডস মানে কি, অভিশাপ, তার অভিশাপই হচ্ছে আমাদের কাছে আশীর্বাদ। কেন বলেছেন, অভিশাপ কি কখন আশীর্বাদ হয়? হ্যাঁ হয়। কখন? যখন, কারণ স্বামী বিবেকানন্দ কি করতেন, তিনি কালীকে কি হিসাবে কনসিডার করতেন, একজন রক্ত অংশে করা মানুষের সাথে, তার নিজের মায়ের মতো তাকে কনসিডার করতেন। মারা কি করে, সেই জন্য কি করতেন, তিনি মায়ের কাছে কোনো কোনো সময় বাধ্য ছেলে ছিলেন, কখনো কখনো তিনি বিদ্রোহী ছিলেন, এবং কখনো কখনো কথা তিনি শুনতেন না। এবার মায়েদের কাছে ছেলেরা অনেক সময় কি করে, বদমাইশি করলে, দুষ্টিমিপনা করলে কি হয়, মারা কি করে, কার্স, অভিশাপ, অভিশাপ মানে কি বলে, হ্যাঁ মর মর, মরে না, এরকম টাইপে বলে থাকে। ঠিক আছে, এত বদা, মেরে পিঠ ফাটিয়ে দেবো, এরকম তো বলে, বুঝবি বুঝবি দাঁড়া, হ্যাঁ এরকম নয়, এগুলো তো অভিশাপ, কিন্তু সেই অভিশাপটা আদতে কি আমাদের কিন্তু ভালোর জন্য। মারা ছেলেদেরকে যে বকাবকি করে, বকাঝকা করে, ঠিক আছে, দুষ্টুমি করলে, সেই অভিশাপটা কি তাদের ভালোর জন্য। সেই জন্য কি বলেছে, তার এক হাতে খড়গ, এক হাতে আশীর্বাদ দিচ্ছেন ডান হাতে, এবং কখনো কখনো তার কার্স ইজ ব্লেসিং, সেই জন্যই তিনি বলেছেন তার অভিশাপই হচ্ছে তার আমাদের কাছে সেটা আশীর্বাদ। বোঝা গেছে? এবার কি বলছে দেখো, উড বি দা সাডেন এক্সক্লেমেশন, ঠিক আছে, এক্সক্লেম করা মানে চিৎকার করা, এটা বলতে বলতে এটা হঠাৎ করে চিৎকার করে কি বলছে, এই যে হঠাৎ করে তিনি চিৎকার করে বলে উঠলেন তাদের আশীর্বাদই আমাদের কাছে, তার অভিশাপই আমাদের কাছে আশীর্বাদ, এই যে হঠাৎ করে চিৎকার, এক্সক্লেমেশন, দ্যাট এন্ডেড এ লং রেভারি। রেভারি কথাটা মানে কি, রেভারি দেখো লং কি আছে, কোথায় দেখলাম আমরা, ব্লেসিং কার্ডস, হ্যাঁ রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন বা ডে ড্রিম। কেন ডে ড্রিম, তাই না, হঠাৎ লোকেরা সব মা কালী পুজো হচ্ছে, মা কালীর মানে ঘোরে সব মানে ঘোর হয়ে রয়েছে, ঘোরে মানে এক মনে সব পুজো শুনছে, হঠাৎ করে এক্সক্লেমেশন, চিৎকার করে বলছে যে তার আশীর্বাদই কি, তার অভিশাপই আমার আশীর্বাদ। এই যে তার আগে আমরা পড়লাম যে হঠাৎ করে তিনি কি করতেন, ফ্র্যাগমেন্টেড মানে তার ডেসক্রিপশন দিতেন, এইগুলি হচ্ছে তার মধ্যে একটা। কি বলছে, তার আশীর্বাদই, তার অভিশাপই আমাদের কাছে আশীর্বাদ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সবাইকে হচ্ছে আটকে উঠতো, আটকে উঠতো মানে কি হয়েছে, যেন তার একটা বিভোর একটা স্বপ্নে ছিল, দিবা স্বপ্নে ছিল, তাদের জন্য এই চিৎকারে তাদের এই কথাটার মাধ্যমে তাদের ঘুম ভাঙলো। ঠিক আছে, of becoming half lyric in the identity of his feeling, অর্থাৎ তার সম্পর্কে সে যে ফিল করতো মা কালী সম্পর্কে, সেগুলো আস্তে আস্তে ছোট ছোট হাফ লিরিক, অর্থাৎ গীতি কবিতার মধ্যে, ছোট ছোট গানের মধ্যে সে সবসময় গুনগুন গুনগুন করে গাইতো, সেগুলো সে প্রকাশ করত। ডিপ ইন দ্য হার্ট of the hearts of her own flashes the blood red knife of Kali, এটা মানে কি, অর্থাৎ ডিপ ইন দ্য হার্টস অফ হার, তার মানে একদম তার হৃদয়ের গভীরতম স্থানে, ঠিক আছে, অর্থাৎ যখনই আমরা কালীকে যখন দেখি, অর্থাৎ যখন চোখ বুজে প্রণাম করি, ঠিক আছে, প্রণাম করার সঙ্গে সঙ্গে মা কালীর কি ফিগার আমাদের চোখে আসে, যে হাতে খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই না, সেই জন্য কি বলেছে,
heart of the in the heart of the deep in the heart of the hearts of her own flashes আলো মানে ফ্লাশ করতো মানে কি কি মনে পড়তো আর ঝলকানি আলো কিসের ঝলকানি the blood red knife of Kali worshippers of the mother অর্থাৎ মায়ের যারা পূজারী ঠিক আছে of the mother are they from their birth তারা জন্ম থেকে কি দেখছে her incarnation of the sword ইনকারনেশন মানে ইনকারনেশন কথাটা মানে হচ্ছে ফিগারেশন ইনকারনেশন মানে কথাটা আমরা বলতে পারি ফিগারেশন বা অবতার অর্থাৎ তার মানে কি যে আমরা চোখ বুঝলেই কি দেখতে পাই যে তার খড়গ হাতে তার ড্যাগার হাতের তার যে রূপ সেটাকে আমরা কিন্তু চোখ বুঝলেই কিন্তু তার যে পূজারী তার যে ওয়ার্শিপার তারা তার জন্ম থেকে আমরা মা কালীকে কি চোখ বুঝলেই আমাদের মায়ের ওই রূপটাই আমাদের ভেসে ওঠে খড়গধারিণী মা ঠিক আছে সেজন্য কি বলেছে যে হার ইনকারনেশন অফ দা সোর্ড খড়গ চোখ বুঝে মায়ের প্রণাম করলেই মা কালী স্মরণ করলেই আমাদের খড়গ হাতে মা কালী আমাদের চোখে পড়ে খড়গ হাতে অবতারিণী ঠিক আছে হার ইনকারনেশন বোঝা গেছে এবার তারপর দেখো from him was gathered তার কাছ থেকে গ্যাদার মানে জড়ো করেছে সংগ্রহ করেছে in such moment as this কি হচ্ছে almost every line and syllable a certain sort of sum কথাটা মানে কি জাম PSALM জাম অর্থাৎ পিটা সাইলেন্ট থাকবে এলটা সাইলেন্ট থাকবে অর্থাৎ আমরা বলতে পারি যে জাম মানে আমরা কি বলতে স্তুতি গান বা মন্ত্র বলতে পারি মন্ত্রই বলতে হয় কথায় মন্ত্র বা স্তুতি গান অর্থাৎ যে মন্ত্র এনচ্যান্টমেন্টও বলতে পারি অর্থাৎ তার এই যে স্বামী বিবেকানন্দের কাছ থেকে যে সমস্ত কথাগুলো শুনছে যে এই ছোট ছোট গান তার হঠাৎ করে সে বেরিয়ে আসছে গান করছে মায়ের ইয়েতে ফিলিংসে এই যে ছোট ছোট শর্ট ডেসক্রিপশন গুলো সেইগুলোকে কি করছে যেগুলো এক জায়গায় জড়ো করে কি করছে মনে হচ্ছে একটা স্তুতি মন্ত্র তৈরি হয়েছে ঠিক আছে স্তুতি মন্ত্র তৈরি করছে এবং যাকে বলা হতো কি কল দা ভয়েস অফ মাদার মায়ের গান বা মায়ের স্বর বোঝা গেছে which I wrote এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে আমি লিখেছিলাম and পাবলিশ করেছিলাম about this time এই সময়ে কি বলেছে I worship the terrible অর্থাৎ আমি কার পূজারী আমি ভয়ঙ্করের পূজারী অর্থাৎ মা কালীর পূজারী কেন he was continually saying সে সর্বদাই বলতে থাকতো and once একদা it is mistake এটা ভুল হবে to hold that with all men pleasure is the motive অর্থাৎ এই জগতে যে সমস্ত মেন অর্থাৎ যারা পুরুষরা জন্ম করেছে তাদের উদ্দেশ্য হয়েছে সুখ ভোগ করা এটা ভুল ধারণা ঠিক আছে কারণ মানুষের পুরুষরা জন্মগ্রহণ করেছে শুধু সুখ নেবার জন্য নয় ঠিক আছে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন রূপে ভগবানরা এসছেন ঠিক আছে এবং তারা কিন্তু সুখ ভোগ করতে আসেনি জেসাসকে বলো ক্রুসিফাইড হতে হয়েছে ঠিক আছে আরো যে সমস্ত ভগবান আমাদের পৃথিবীতে অবতারিত হয়েছে তারা কিন্তু সুখ ভোগ করে তারা অবিরত শ্রীরাম বলো ঠিক আছে সংঘর্ষ করে গেছে জীবনের সাথে তারা সুখ ভোগ করতে রাম ছিল রাজার ছেলে কিন্তু ম্যাক্সিমাম টাইমতে তার বনেই কেটেছে এবং বিভিন্ন রকমের সে কর্মকাণ্ডর মাধ্যমে আমাদেরকে দেখিয়েছে তার ক্যারেক্টার কেমন ছিল ঠিক আছে সে চাইলে কিন্তু তার জীবনটাকে কিন্তু কি করতে পারতো সেই পরিবারে থেকে বৈভবের সাথে কাটাতে পারতো কিন্তু কাটায়নি সে বনে জঙ্গলে বিভিন্ন কাজ করেছে প্রত্যেকটা আমাদের সমাজে আমাদের বাবারাও তাই করে তাই না আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তাদের নিজেদের জীবনের কিন্তু কোনো সুখ স্বাচ্ছন্দ্য বলতে কিছু থাকে না তারা যতটা পারে তাদের নিজেদের যে
মানে এক্সপেন্ডিচার, সেটাকে কার্টেল করে খাটিয়ে তোমাদের জন্য সেটা কি করে ব্যয় করে। সেখানে এটা ভুল হবে যে বলা যে প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্মিয়েছে কিসের জন্য? সুখ ভোগ করার জন্য। তাহলে কি? quite as many are born to seek after pain, অর্থাৎ ঠিক সমসংখ্যক মানুষ এখানে জন্মিয়েছে সিক কিসের জন্য? পেন, অর্থাৎ দুঃখের জন্য, কষ্ট ভোগ করার জন্য জন্মিয়েছে ম্যাক্সিমাম। কারণ কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলবে না, অর্থাৎ জীবনে কোনো সফলতাই তুমি অর্জন করতে পারো না উইদাউট হার্ড ওয়ার্ক। সেই জন্য কষ্ট ভোগ করার জন্য প্রত্যেকটা ইয়েতে কষ্ট করে যাচ্ছে সবাই। আমাদের ফ্যামিলি, তোমাদের ফ্যামিলি, বাবা মা থেকে আরম্ভ করে সবাই কিন্তু নিজের লাইফে কিন্তু নিজের পরিশ্রম করে যাচ্ছে। পরিশ্রম কিন্তু করতেই হবে। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, অর্থাৎ চলো আমরা কি করি? এই ভয়ঙ্করী ওয়ার্শিপ, এই ভয়ঙ্করীর পুজো করি। বোঝা গেছে? আজকে এই ভিডিওতে আমরা এইটুকুই পড়বো এবং এরপর দেখবো এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এর পরের পার্টটা নিয়ে আলোচনা করব। এবার দেখো এখান থেকে এমসিকিউ কি কি আমরা একটু আলোচনা করে নিই, তাই না? দেখো এখানে আমরা যেটুকু পোরশন পড়লাম, এখানে কি এমসিকিউ আসতে পারে? এখানে আসতে পারে যে হুজ কার্স ইজ ব্লেসিং, তাই না? এখানে কার কার্স? হুজ কার্স? এখানে মাদার কালী, কালীজ কার্স ইজ ব্লেসিং, তাই না? আবার বলতে পারি যে হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য নাইট, হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য নাইট, মানে কালার নাইট কি, খড়গের কি কালার ছিল? ব্লাড রেড ওয়াজ দ্য কালার অফ দ্য নাইট। বোঝা গেছে? তারপরে স্বামী বিবেকানন্দ ইনসিস্টেড, ঠিক আছে, আমরা যে পড়লাম দ্য ওয়ার্শিপ অফ কার প্রতি? স্বামী বিবেকানন্দ ইনসিস্টেড দ্য ওয়ার্শিপ অফ কার? ওয়ার্শিপ অফ টেরিবল, ওয়ার্শিপ অফ টেরিবল। এইটা কি স্বামী বিবেকানন্দ কি করতো? ইনসিস্ট করতো, ইনসিস্টেড স্বামীজি। বোঝা গেল? তাহলে সমগ্র যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, সমগ্র চ্যাপ্টার নাই, এই যে পার্টটা পড়লাম, এই অবধি আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করলাম এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু আমরা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম আমি যতটা আমার সম্ভব। প্রথম থেকে যদি আমরা দেখি, আমরা অ্যাট দ্য এন্ড আমরা কি বলতে পারি? এখানে শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ যে সিস্টার নিবেদিতা তার ইয়েটাতে, এই স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপে, যে স্বামী বিবেকানন্দর তার প্রথম থেকেই তার কি ছিল, যে তার একটা যে কনসেপ্ট ছিল, অর্থাৎ তিনি একদম ক্লাস 8 থেকে ডিপ মেডিটেশন করতে পারতেন এবং তিনি হি ওয়াজ দ্য বিলিভার অফ দ্য ব্রহ্ম। অ্যাকচুয়ালি হি ওয়াজ এ ব্রহ্মজ্ঞানী, তাই না? ব্রহ্ম মানে দ্য ওয়াননেস অর দ্য, আমরা বলতে পারি দ্য ওয়ান হু ইজ অ্যাওয়ার দ্য এক্সিস্টেন্স অফ দ্য ইটার্নাল গড, হুইচ গডস হ্যাজ নো শেপ। এবং সে টোটালি তার যে মানে অপোজিট যে ভিউ ছিল সেটা অন দ্য কন্ট্রাডিক্টরি অন দ্য বেসিস অফ আইডোলেট্রাস, এবং সে বিশ্বাসী করতো কি অদ্বৈত বেদান্ত বা অদ্বৈত ফিলোসফিতে বিশ্বাসী ছিল। তারপরেও দেখলাম কি, সে যখন মায়ের সান্নিধ্যে আসে, ঠিক আছে, এবং সাধারণ ব্রহ্ম সমাজের মানে একজন ফর্মাল মেম্বার হয় এবং শ্রী রামকৃষ্ণের পরমাংশদেবের সান্নিধ্যে এসে কিন্তু তিনি মায়ের কি হন? মায়ের একদম মানে একদম শিষ্য হয়ে যান, একদম ছেলের মতো তিনি হয় এবং মাকে তিনি একদম নিজের মাতৃরূপে তিনি দেখতেন এবং মাকে তিনি সমস্ত একজন এমন ভাবে তিনি মায়ের সঙ্গে ইন্টারাকশন করতেন যেন কারণ খুব পরিচিত পরিবারের লোকেদের সাথে আমরা যেমন ইন্টারাকশন করি,
ঠিক আছে, এইভাবে আমরা স্বামী বিবেকানন্দ এবং তার মায়ের যে রিলেশন, ঠিক আছে, সেই জিনিসটা আমরা আস্তে আস্তে এবং ক্রমশ প্রকাশ পাচ্ছে। এই পর্যন্ত আমরা এই ভিডিওটা কিন্তু যা করলাম, এই পর্যন্ত আমরা যা বুঝতে পারলাম, আশা করি আমি যেটা তোমার মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা এরপরে এই নিয়ে আলোচনা করব। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড উইথ র্যাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।